রাত ৩টার শেষ ট্রেন। রাত তখন ৩টা ১৭ মিনিট। ছোট্ট একটি স্টেশনে একা বসেছিল রাহুল। শেষ ট্রেনটি অনেক আগেই চলে যাওয়ার কথা, কিন্তু হঠাৎ দূর থেকে ট্রেনের শব্দ শুনতে পেল সে। স্টেশনের ঘোষণা হলো, ৩ নম্বর প্ল্যাটফর্মে আসছে শেষ ট্রেন। অদ্ভুত ব্যাপার, স্টেশন মাস্টার বলেছিল ওই রাতে কোনো ট্রেন চলবে না। ট্রেনটি এসে থামল, দরজা খুলে গেল। ভেতরে সব সিট খালি, শুধু শেষ কামরায় জানালার পাশে একজন বৃদ্ধ বসেছিলেন। রাহুল উঠে পড়ল। কিছুক্ষণ পর বৃদ্ধ বললেন, তুমি জানো এই ট্রেন কোথায় যায়? রাহুল মাথা নাড়ল। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, যারা এই ট্রেনে ওঠে তারা আর নিজের বাড়িতে ফিরতে পারে না। রাহুল ভয়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা আর খুলল না। সকালে স্টেশনের লোকেরা রেল লাইনের পাশে রাহুলের ব্যাগ পেল। রাহুলকে আর কখনো পাওয়া যায়নি। আর আশ্চর্যের বিষয়, স্টেশনের পুরনো রেজিস্টারে দেখা গেল, ঠিক ৩০ বছর আগে একই তারিখে একজন যাত্রী নিখোঁজ হয়েছিল। রাহুল গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বাড়ি ছিল। সবাই বলতে, রাত হলে বাড়িটির দ্বিতীয় তলার জানালায় একজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অরূপ এসব বিশ্বাস করত না। এক রাতে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে বাড়িটির ভেতরে ঢুকে পড়ল। ঘরের ভেতর ধুলো, ভাঙা আসবাব আর দেয়ালে পুরনো ছবি। হঠাৎ ওপর তলা থেকে পায়ের শব্দ এলো। অরূপ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠল। দ্বিতীয় তলার জানালার সামনে সত্যিই একজন মেয়ে দাঁড়িয়েছিল। অরূপ বলল, আপনি কে? মেয়েটি কোনো উত্তর দিল না। তারপর ধীরে ধীরে পিছনে ঘুরে তাকালো। অরূপ দেখল মেয়েটির মুখ নেই। হঠাৎ জানালার কাছে অরূপের নিজের মুখ ফুটে উঠল, কিন্তু সেই প্রতিবিম্বে তার পাশে দাঁড়িয়েছিল সেই মেয়েটি। পরদিন অরূপ বাড়ি ফিরে এর ঠিকই, কিন্তু এরপর থেকে প্রতিদিন রাত ৩টায় তার ঘরের জানালায় একই মেয়েটিকে দেখা যেতে লাগলো। ৫ বন্ধু পাহাড়ি জঙ্গলে বেড়াতে গিয়েছিল। সন্ধ্যার পর তারা রাস্তা হারিয়ে ফেলল। চারদিকে ঘন কুয়াশা। হঠাৎ তারা একটি পুরনো কাঠের বাড়ি দেখতে পেল। বাড়িটির দরজা খোলা ছিল। ভেতরে ঢুকে তারা একটি টেবিলের ওপর ৫টি প্লেট দেখতে পেল। প্রত্যেক প্লেটের পাশে একটি করে নাম লেখা। তাদের ৫ জনের নাম। বন্ধুরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসতে চাইল, কিন্তু দরজাটি আর খোলা গেল না। রাত বাড়তে থাকলো। তারপর বাড়ির ওপর তলা থেকে একজন একজন করে তাদের নাম ধরে ডাকতে শুরু করলো। প্রথম বন্ধুটি শব্দ অনুসরণ করে ওপরে গেল। তারপর তার চিৎকার শোনা গেল। বাকি ৪জন ছুটে গেলেও তাকে কোথাও পাওয়া গেল না। সকালে জঙ্গলের বাইরে ৪জনকে অচেতন অবস্থায় পাওয়া যায়, কিন্তু ৫জনের ব্যাগ পাওয়া গেল। পঞ্চম ব্যাগের ভেতরে ছিল একটি পুরনো ছবি। ছবিতে ৫জন বন্ধু দাঁড়িয়ে আছে, আর তাদের পিছনে দাঁড়িয়ে আছে একজন অচেনা বৃদ্ধা। এক গ্রামের শ্মশানে প্রতি রাতে একটি প্রদীপ জ্বলত। কেউ জানত না কে প্রদীপটি জ্বালায়। এক রাতে শুভ নামের এক যুবক বিষয়টি দেখতে গেল। রাত ১২টার পর সে শ্মশানে পৌঁছান। দূরে একটি সাদা পোশাকের মহিলা প্রদীপ জ্বালাচ্ছিলেন। শুভ কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে কি করেছেন? মহিলা বললেন, যার জন্য অপেক্ষা করছি সে আসেনি। শুভ জিজ্ঞেস করল, কে আসবে? মহিলা শুধু তার দিকে তাকিয়ে বললেন, তুমি। শুভ পিছনে ফিরে দৌড়াতে শুরু করল, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার সামনে আবার সেই প্রদীপ। তারপর পিছন থেকে মহিলার কণ্ঠ, এবার প্রদীপটা তুমি জ্বালাবে। পরদিন শ্মশানের পাশে শুভর জুতো পাওয়া যায়। তারপর থেকে প্রতি রাতে প্রদীপের পাশে আরেকটি প্রদীপ জ্বলতে দেখা যায়। মেঘা নতুন একটি বাড়িতে উঠেছিল। ঘরের একটি পুরনো আয়না ছিল। বাড়ির মালিক তাকে বলেছিলেন, রাতে আয়নাটার সামনে দাঁড়িও না। মেঘা হেসে বিষয়টি উড়িয়ে দেয়। এক রাতে ঘুমানোর আগে সে আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বের পাশে হঠাৎ একটি মেয়েকে দেখতে পেল। মেঘা পিছনে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই মেয়েটি আরো কাছে এসে দাঁড়িয়েছে। মেঘা ভয়ে আয়নাটি ঢেকে দিল। পরদিন সকালে দেখল
কাপড়টি মেঝেতে পড়ে আছে। আয়নায় এবার তার নিজের প্রতিবিম্বে নেই, শুধু সেই অচেনা মেয়েটি দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটি কাগজ। কাগজে লেখা, আজ রাতেই তোমার জায়গায় আমি বাইরে যাব। নদীর ধারে সাদা শাড়ির মহিলা। প্রতিদিন রাতেই গ্রামের নদীর ঘাটে একজন সাদা শাড়ির মহিলাকে দেখা যেত। লোকেরা বলতো তিনি বহু বছর আগে নদীতে নিখোঁজ হয়েছিলেন। এক রাতে নিলয় বন্ধুর সঙ্গে ঘাটে বসেছিল। হঠাৎ তারা দেখল মহিলা নদীর ওপারে দাঁড়িয়ে আছেন। তারপর তিনি হাত নেড়ে ডাকলেন। বন্ধুটি বলল, ওদিকে যাস না। কিন্তু নিলয় যেন অদৃশ্য কোনো শক্তিতে টেনে নিয়ে যাচ্ছিল। সে নদীর দিকে এগিয়ে গেল। ঠিক তখনই বন্ধুটি তার হাত ধরে ফেলল। নিলয় হঠাৎ জ্ঞান ফিরে পেল। দুজনেই দৌড়ে বাড়ি ফিরে এলো। পরদিন সকালে নদীর ধারে একটি পুরনো ছবি পাওয়া গেল। ছবিতে সেই সাদা শাড়ির মহিলা দাঁড়িয়ে আছেন, আর তার পাশে দাঁড়িয়ে আছে নিলয়। ছবিটির তারিখ ছিল 2018 সাল। বন্ধ ঘরের শব্দ। এক পুরনো বাড়িতে একটি ঘর সব সময় তালাবদ্ধ থাকত। বাড়ির সবাই বলতো ও ঘর খুলবে না, কিন্তু নতুন ভাড়াটে সুমন এক রাতে ঘরের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেল। প্রথমে সে ভাবল ইন্দুর বা বাতাসের শব্দ। পরের দিনে আবার একই কান্না। তৃতীয় দিনে দরজায় 3 বার ধাক্কা পড়ল, ঠক ঠক ঠক। তারপর ভেতর থেকে কণ্ঠ, দরজাটা খোলো। সুমন ভয়ে জমে গেল। পরদিন সে বাড়িওয়ালাকে বলল। বাড়িওয়ালা কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই ঘরে 20 বছর আগে আমার মেয়ে মারা গিয়েছিল। সুমন বলল, কিন্তু গত রাতে সে দরজার ওপাশ থেকে আমাকে ডাকছিল। বাড়িওয়ালা ফ্যাকাশে হয়ে গেলেন, কারণ মেয়েটির মৃত্যুর পর থেকে ঘরটি কখনো খোলা হয়নি। রাতের রিকশাওয়ালা রাত 2টার সময় শহরের নির্জন রাস্তায় একটি পুরনো রিকশা দেখা যেত। এক রাতে অমিত সেই রিকশায় উঠল। রিকশাওয়ালা বলল, কোথায় যাবেন? অমিত ঠিকানা বলল। কিছুক্ষণ পর সে বুঝল রিকশাটি পরিচিত রাস্তা দিয়ে যাচ্ছে না। সে বলল, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? রিকশাওয়ালা কোনো উত্তর দিল না। অমিত সামনে তাকিয়ে দেখল রিকশাওয়ালা পায়ের নিচে কোনো পা নেই। সে চিৎকার করে রিকশা থেকে লাফ দিল। পরদিন সকালে লোকেজন তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পেল, আর সেই রাস্তার ধারে একটি পুরনো রিকশা পড়েছিল। রিকশাটির গায়ে লেখা, নিখোঁজ 1999। স্কুলের খালি ক্লাসরুম। একটি পুরনো স্কুলে রাতের পাহারাদার মাঝে মধ্যে একটি ক্লাসরুম থেকে পড়ার শব্দ শুনত। স্যার উপস্থিত, কিন্তু সেই ক্লাসরুমে বহু বছর ধরে কোনো ক্লাস হয় না। এক রাতে পাহারাদার সাহস করে দরজা খুলো। ভেতরে সব বেঞ্চ খালি, কিন্তু বোর্ডে চক দিয়ে লেখা, আজকের উপস্থিতি শুরু হয়েছে। হঠাৎ একে একে বেঞ্চগুলোতে অদৃশ্য ছাত্রদের বসার শব্দ হলো। তারপর একজন শিক্ষকের কণ্ঠ শোনা গেল, রোল নাম্বার 17। কোনো উত্তর নেই। আবার প্রশ্ন, রোল নাম্বার 17। পাহারাদার ভয়ে দরজার দিকে ছুটল, কিন্তু বোর্ডে তখন নতুন করে লেখা হয়েছে, রোল নাম্বার 17 উপস্থিত। পরদিন স্কুলের পুরনো রেজিস্টারে দেখা গেল 17 নম্বর ছাত্রটি বহু বছর আগে নিখোঁজ হয়েছিল। পাহাড়ের সেই হোটেল। পাহাড়ের নির্জন রাস্তায় একটি ছোট হোটেল ছিল। বিকাশ সেখানে রাত কাটাতে গেল। হোটেলের মালিক তাকে 13 নম্বর ঘরের চাবি দিলেন। বিকাশ ঘরে ঢুকে দেখল ঘরটি অদ্ভুত ঠান্ডা। রাত 2টার দিকে দরজায় টোকা পড়ল, ঠক ঠক। বিকাশ দরজা খুলল, কেউ নেই। কিছুক্ষণ পর আবার টোকা। এবার দরজার নিচ দিয়ে একটি ছায়া দেখা গেল, কিন্তু ছায়াটির মাথা ছিল না। বিকাশ পিছিয়ে গেল। সকালে সে হোটেলের মালিককে বিষয়টি বলল। মালিক অবাক হয়ে বললেন, আমাদের হোটেলে 13 নম্বর ঘর নেই। বিকাশ যখন নিজের ঘরে ফিরে গেল, সেখানে কোনো ঘরই ছিল না, শুধু একটি পুরনো দেয়াল। মোবাইলের অচেনা নম্বর। রাত 1টার সময় রুদ্রের ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। সে ধরল। ওপাশে কোনো কথা নেই,
শুধু ভারী শ্বাসের শব্দ। কিছুক্ষণ পর কল কেটে গেল। 1 মিনিট পর আবার কল। এবার কণ্ঠ ভেসে এলো, তুমি জানালার দিকে তাকিও না। রুদ্র ভয় পেয়ে গেল, কারণ ঠিক সেই মুহূর্তে জানালার কাছে কারো ছায়া দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে পর্দা সরালো। কেউ নেই। ফোনে আবার মেসেজ এলো, আমি তো বলেছিলাম তাকিও না। রুদ্র বুঝতে পারল মেসেজটি এসেছে তার নিজের নম্বর থেকে। বাড়িতে ঘড়ি থেমে যায়। শহরের বাইরে একটি পুরনো বাড়ি ছিল। লোকেরা বলতে বাড়িতে ঢুকলে সব ঘড়ি রাত 3টা 33 মিনিটে থেমে যায়। অনিক এই রহস্য পরীক্ষা করতে বাড়িতে ঢুকল। তার ঘড়ি ঠিক চলেছিল, কিন্তু বাড়ির ভেতরে ঢোকার কয়েক মিনিট পর সেটি থেমে গেল। 3টা 33 মিনিট। হঠাৎ বাড়ির সব দরজা বন্ধ হয়ে গেল। দেয়ালের ঘড়িগুলো একসঙ্গে চলতে শুরু করলো। টিক টিক টিক। তারপর একটি কণ্ঠ বলল, তুমি দেরি করে ফেলেছ। অনিক চারদিকে তাকালো। সামনে একটি বৃদ্ধ দাঁড়িয়ে। বৃদ্ধ বলল, এই বাড়িতে যারা আসে তারা সময়ের বাইরে চলে যায়। অনিক দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে তখন সকাল, কিন্তু তার ফোনে দেখা গেল মাত্র 5 মিনিট কেটেছে। পরে সে জানতে পারল সে নিখোঁজ ছিল 23 বছর। আর আশ্চর্যের বিষয়, বাড়ির দেয়ালে তখনও তার নাম লেখা ছিল। পরবর্তী অতিথি অনিক।